দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এখন বর্তমানে তারা দশম শ্রেণীতে 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা খুব গুরুত্ব সহকারে যদি ভিডিওটি দেখো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আর একটা কথা বলে রাখি, যারা দুর্বল ইংরেজিতে পড়তে চাও না তাদের ক্ষেত্রে আলাদাভাবে আমি এটা দেখিয়েছি কিভাবে আসলে প্রতিটি প্রশ্নই ইংরেজির পাশাপাশি বাংলা মানে বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে আরও পাবে যারা আসলে বিভিন্ন পরীক্ষাগুলিতে, মাধ্যমিক পরীক্ষাগুলিতে, তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থী সেরা হয়েছে তাদের গল্প এবং তারা কিভাবে পড়াশোনা করে ভালো করেছে সে বিষয়েও আমি এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ সেরাদের গল্প। তা প্রথমে যদি বলি, সেই গল্পতে 2025 সালের 2024 সালে পরীক্ষা দিয়ে, অর্থাৎ 2025 সালের রেজাল্ট যে, তা এবছর মাধ্যমিক পরীক্ষা প্রথম হচ্ছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696, অর্থাৎ 700-র মধ্যে সে 696 পেয়েছে। মাধ্যমে শীর্ষস্থানে অধিকার করে কেমন লাগছে তার, এ বিষয়ে এবিপি আনন্দকে আদৃত সরকার বলে যে পরীক্ষায় ভালো করব এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথম দিকেই থাকবো, তবে রাজ্যে প্রথম হবো এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর মা পরিশ্রম করেছি, যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা ধরার সময় রুটিন ছিল না, তবে প্রতিদিন পড়েছি, যতটুকু ইচ্ছা করতো নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল, সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমার থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদিত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে, বছরের প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এরপরে যদি বলি 2023 সালে যে ফার্স্ট হয়েছে, 24 সনে আসলে আদৃত 2025-এ ফার্স্ট হয়েছে, আর 2024-এ হচ্ছে চন্দ্রচূড়। সে টোটাল 400 নম্বরের মধ্যে পেয়েছে হলো 693 নম্বর। অঙ্ক, বিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভূগোল এই তিনটি 100-তে 100 পেয়েছে। বাকি বিষয়গুলো যেমন বাংলা ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌত বিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর 98 ও 97, অর্থাৎ তার সর্বনিম্ন নম্বর 97। এরপরে যদি দেখি তোমার দেবদত্তা মাঝি 2023 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এবং তার মার্কশিট যদি আমরা দেখি আমরা অবাক হয়ে যাব যে 700 মার্কের মধ্যে 697 মার্ক সে কিন্তু পেয়েছে। যেমন বাংলায় 98, দ্বিতীয় ভাষা ইংরেজিতে 100, গণিতে 100, ভৌতবিজ্ঞানে 100, লাইফ সায়েন্সে 100, ইতিহাস 99 এবং ভূগোল হচ্ছে 100, অর্থাৎ তার এই দুটো সাবজেক্টে শুধু একটা 99, একটা 98, 3 মার্কের ব্যবধান, আর বাকি সবগুলিতে 100-তে 100 পেয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নেবে। যাই হোক, ভিডিও শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা আজকে যে প্রশ্নটি আলোচনা করব রায় ও মার্টিনের, সেটা হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তোমরা স্ট্যান্ডার্ড মানের যে কোনো স্কুলে যদি দেখো তাহলে তোমাদের কিন্তু এটা কনফিডেন্স লেভেলও আসবে। আর এই ভিডিওতে আমি যেমন প্যাসেজ থেকে ভালো অ্যান্সার করতে গেলে প্যাসেজের বাংলা মিনিং ফুললি জানতে হবে, এই কারণে আমি প্রতিটি প্যাসেজ বা কবিতা লাইন বাই লাইন বাংলা মিনিং করে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই একটু বড় করে দেই, দেখা যাচ্ছে 1 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর, এভাবে 1 নম্বর, 2 নম্বর, এক এক করে 3 নম্বর সমস্ত প্রশ্ন এখানে দেখিয়ে দিয়েছি। এখন আমার চলে যাবে 1 নম্বর। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেরিলি ইন দি মিডস্ট অফ গ্রিভিং পিপল, ঠিক আছে। অর্থাৎ আমি বলছি কি, আমি ধীরে ধীরে সামনে এগুতে বুঝতে পারলাম যে আমি শুধু শোকাহত মানুষের মাঝখানে ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান ফানারেল প্রসেশন অফ ইন্ডিয়ানস বিলাভ লিডার। এটি শুধু ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ছিল না, এর চেয়ে অনেক বেশি ছিল। এরপরে আই ওয়াজ অ্যালং পিপল, অর্থাৎ আমি যেখান থেকে
বলছি, আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দি রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তাহলে আমরা যদি বলি প্রথমটার, এটা হচ্ছে আমি এমন মানুষের মধ্যে ছিলাম, হ্যাঁ, যাদের কাছে বাবুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। তারপর আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাস, সুখ দুঃখ, কঠিন সহজ পথ পেরিয়ে বাপুর সঙ্গে হেঁটেছি। এরপরে যদি আমার কথা, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট দ্যাট দি ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি দেখি কি লেখা যায়, যিনি আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না, এই সত্যটি আমরা এখন মেনে নিতে পারছিলাম না। বাপু স্লাইড ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। হাতে লাঠি নিয়ে বাপুর ক্ষীণ দেহে ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে হেঁটেছে। হ্যাঁ, এরপরের লাইনগুলি যদি আমি দেখি, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম এ স্মল ইনসেক্ট টু দি হরিজন ইন দি ডিস্টেন্স। হাঁটার অর্থ হলো স্পষ্টভাবে চিন্তা করা এবং চারপাশের সব কিছুকে মনোযোগ দিয়ে দেখা, ছোটো পোকামাকড় থেকে দূরের দিগন্ত পর্যন্ত। এরপরে এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, সে মানে প্যাসেজ, তার বাংলা মিনিং। এখন আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করো। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। ওয়াকিং উইথ বাপু হ্যাড নো মিনিং, হ্যাড এ স্পেশাল মিনিং। এরকম করে বেশ কয়েকটা আছে। আমরা যদি উত্তরটা দেখি তাহলে উত্তর হচ্ছে 2 নম্বর, হ্যাড এ স্পেশাল মিনিং। হ্যাঁ, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, অর্থাৎ এই লাইনটিতে কিন্তু তোমার উত্তরটা আছে। বাপুর সঙ্গে হাঁটার একটি বিশেষ অর্থ ছিল। দি প্যাসেজ ক্লিয়ারলি সেজ দ্যাট ওয়াকিং উইথ বাপু ওয়াজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড মিনিংফুল। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাপুর সঙ্গে হাঁটার বিশেষ গুরুত্ব আছে। আর বাকি যে কয়টা ভুল, কারণ অর্থ ছিল না, ভুল কারণ মিনিং ছিল না, এরকম। যাই হোক, এর পরের প্রশ্ন, বাপু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ। মেনি ইজি পাথ, এ ফিউ হার্ড পাথ। আমরা যদি একটু উত্তর দেখি, উত্তর হবে মেনি ডিফিকাল্ট পাথ। দি ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ, অর্থাৎ এই লাইনটিতে তোমার উত্তরটা আছে, যিনি আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, এই লাইনটা। দি প্যাসেজ ডিফিকাল্টি মেনশন মেনি ডিফিকাল্ট পথ, তাই সঠিক উত্তর 1 নম্বর। এরপর আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন। স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দি বক্স given on the right hand side. টু ওয়াক ইজ টু মেক ফাস্ট প্রোগ্রেস, ফলস, কারণ গদ্যে আছে কি, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া। এখানে ফাস্ট মানে দ্রুত নয়, স্লো, ধীরে ধীরে বলা হয়েছে, তাই এটি মিথ্যা। এরপরের প্রশ্ন, বাপুস ফিগার ওয়াজ বাল্কি, এটাও ফলস, কারণ গদ্যে আছে বাপুস স্লাইড ফিগার, বাংলা অর্থ বাপুর দেহ ছিল ক্ষীণ। বাল্কি মানে মোটা বা ভারী চেহারা, কিন্তু এখানে স্লাইড বলা হয়েছে, তাই এটি মিথ্যা। এরপরের প্রশ্ন, সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, কমেন্ট on the significance of walking. তাহলে significance of walking, to walk is to make slow progress, it is to think with clarity and closely look at all that is around you. তাহলে অ্যান্সার যদি বলি, এই দুটো লাইনের মধ্যে, walking symbol is slow and steady progress, it helps a person think clearly and observe everything carefully. Walking with Bapu represent leadership, struggle and dedication. অর্থাৎ হাঁটা ধীরে এবং স্থির অগ্রগতির প্রতীক। এটা মানুষকে স্পষ্টভাবে চিন্তা করতে এবং চারপাশে মনোযোগ দিয়ে দেখতে সাহায্য করে। বাপুর সঙ্গে হাঁটা নেতৃত্ব সংগ্রামে ত্যাগের প্রতীক। এরপরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট তোমার ফলোস। দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল, যেটা আছে আমি যদি দেখাই দিই, দি মাউন্টেন হ্যাড এ কোয়ারেল অ্যান্ড এ ফর্মার কল দি লেটার লিটল ব্রিক, বার্ন রিপ্লাইড, উই আর ডাউটলেস ভেরি বিগ বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। আমরা যদি এক এক করে, দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ার, পাহাড় এবং কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, অ্যান্ড দি ফর্মার কল দি লেটার লিটল ব্রিক, আর আগের জন পাহাড় যেটা, পরের জন কাঠবিড়ালি যেটা ছোট দেমাগি বলে ডাকলো, বার্ন রিপ্লেট, কাঠবিড়ালি উত্তর দিল। মাস্ট, তারপরে কি, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব রকম জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি ট্যাকেন ইন টুগেদার, একসাথে গ্রহণ করতে হয়, টু মেক আপ এ ইয়ার, একটি বছর সম্পূর্ণ করতে।
হ্যাঁ অ্যান্ড এ স্পিয়ার, হ্যাঁ একটি পৃথিবী গোলক গঠন করতে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি এতে কোনো লজ্জা নেই। টু অকুপাই মাই প্লেস, নিজের জায়গায় অবস্থান করতে। তো এই ছিল গল্পর মানে কবিতার বাংলা মিনিং। এখন যদি আমরা উত্তর দিই, টিক দি রাইট অ্যান্সার। দি কোয়ারেল ওয়াজ বিটুইন দি মাউন্টেন অ্যান্ড দি রেবিট, র্যাট, ক্যাট, স্কোয়ারেল। আমি যদি উত্তর দিই তাহলে কী হবে? এটা দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল লাভ ওয়ার্ল্ড এমারসন। টিক দি রাইট অ্যান্সার। দি কোয়ারেল ওয়াজ বিটুইন দি মাউন্টেন অ্যান্ড দি কী হবে? স্কোয়ারেল, অর্থাৎ দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ এই বই মানে তোমার কবিতা এভাবে আছে, পাহাড় ও কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরের প্রশ্ন, বান ওয়াজ ডাউটলেস দ্যাট মাউন্টেন ইজ স্মল, বিগ, নোবেল, কাইন্ড, অর্থাৎ মাউন্টেন ইজ বিগ। এটা কারেক্ট আনসার হবে উই আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হু কল দি স্কোয়ারেল লিটল ব্রিক? হ্যাঁ, দি মাউন্টেন কল দি স্কোয়ারেল লিটল পিক, অর্থাৎ অ্যান্ড দি ফর্মার কল দি লেটার লিটল পিক, পাহাড় কাঠবিড়ালিকে লিটল পিক বলে ডেকেছিল। রাইট ডাউন দি নেম অফ দি পোয়েট। দি নেম অফ দি পোয়েট ইজ রাল্ফ ওয়াল্ডো এমারসন, কবির নাম রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই গেল তোমার টোটালি পোয়েম বা কবিতার প্রশ্ন উত্তর। এরপরে আমরা 3 নম্বর যেটা আনসিন প্যাসেজ দেখব। রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক ইন সাউথ কলকাতা। তারপর ফ্লাঙ্ক সাউদার্ন, আমরা যদি বলি হ্যাঁ আর্টিফিশিয়াল লেক ইন সাউদার্ন কলকাতা ফ্লাঙ্ক বাই সাউদার্ন এভিনিউ টু দি নর্থ, হ্যাঁ রাসবিহারী এভিনিউ টু দি ওয়েস্ট, ডাকুরিয়া টু দি ইস্ট অ্যান্ড দি কলকাতা সুবুরবান রেলওয়ে ট্র্যাক টু দি সাউথ। রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতা অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এর উত্তরে সাউদার্ন এভিনিউ, পশ্চিমে রাসবিহারী এভিনিউ, পূর্বে ডাকুরিয়া এবং দক্ষিণ কলকাতার উপর উপনগরীয় রেলপথ রয়েছে। ইট ইজ অলসো নোন অ্যাজ ডাকুরিয়া লেক, এটি ডাকুরিয়া লেক নামেও পরিচিত। হ্যাঁ, তারপরে যদি বলি দি কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এ বডি রিজনেবল ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন দি কলকাতা metropolitan area acquired about 192 acres of marshland in the early 1920s. কলকাতা মেট্রোপলিটন এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য দায়ী সংস্থা কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট 1920-এর দশকের শুরুতে প্রায় 192 একর জলভূমি জমি অধিগ্রহণ করে। দেয়ার ইন্টেনশন ওয়াজ টু ডেভেলপ দি এরিয়া ফর রেসিডেন্সিয়াল ইউজ, তাদের উদ্দেশ্য ছিল এলাকাটিকে আবাসিক ব্যবহারের উন্নতি করা। তারপর এক্সক্যাভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দি প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক, একটি বড় হ্রদ তৈরির পরিকল্পনা নিয়ে খনন কাজ শুরু করা হয়। অরিজিনালি নোন অ্যাজ ডাকুরিয়া লেক, ইন মে 1951 কেআইটি রিনেমড দি লেক অ্যাজ রবীন্দ্র সরোবর অ্যাজ এ ট্রাইবিউট টু আওয়ার গ্রেট পোয়েট। প্রথমে এটি ডাকুরিয়া লেক নামে পরিচিত ছিল। 1958 সালে মে মাসে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আমাদের মহান কবিকে শ্রদ্ধা জানিয়ে নাম পরিবর্তন করে রবীন্দ্র সরোবর রাখে। হ্যাঁ, তাইলে এই ছিল গল্প। এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। রবীন্দ্র সরোবর ইজ অলসো নোন অ্যাজ, রবীন্দ্র সরোবর হ্যাঁ কী নামে পরিচিত? আসলে ডাকুরিয়া লেক নামে পরিচিত। আমরা দেখেছি অরিজিনালি নোন অ্যাজ ডাকুরিয়া লেক, এই লাইনটা এখান থেকে নেওয়া হয়েছে। প্রথমে এই লেকটির নাম ছিল ডাকুরিয়া লেক। এরপরের প্রশ্নের উত্তর যদি বলি ইট ইজ এ নাকি অ্যান, ল্যাগন, ন্যাচারাল লেক, আর্টিফিশিয়াল লেক, হ্যাঁ তারপরে পেরেন্সিয়াল লেক। আমরা দেখেছি এটা আর্টিফিশিয়াল লেক। হ্যাঁ, তাহলে এটাকে রবীন্দ্র সরোবর ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক, এই লাইনটিতে এটা আছে। রবীন্দ্র সরোবর একটি কৃত্রিম হ্রদ। এরপরে প্রশ্ন, রবীন্দ্র সরোবর ইজ ফ্লাঙ্ক বাই সাউদার্ন এভিনিউ টু দি নর্থ, ইস্ট, ওয়েস্ট না সাউথ? রবীন্দ্র সরোবর কোন পাশে সাউদার্ন এভিনিউ আছে? নর্থ। কারেক্ট আনসার, ফ্লাঙ্কেড বাই সাউদার্ন এভিনিউ টু দি নর্থ, উত্তরে সাউদার্ন এভিনিউ দ্বারা বেষ্টিত। এবার কিট রিনেম দি লেক অ্যাজ ট্রাইবিউট টু আওয়ার গ্রেট পোয়েট নজরুল, রবীন্দ্রনাথ, সরোজিনী নাইডু না গুলজার? আমরা যদি বলি এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ। মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে লেকটির নাম পরিবর্তন করা হয়। এরপরে আমরা চলে যাব বি নম্বরে। ইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দি রাইট বক্স অন দি রাইট হ্যান্ড সাইড। যাই হোক, এরপরে যদি বলি নেম অফ দি লেক ইজ সুভাষ
সুভাষ সরোবর, লোকটির নাম সুভাষ সরোবর, এটা ফলস। The KIT acquired about 190 acres of agricultural land, এটা ফলস, কারণ 190 একর কৃষি জমি অধিগ্রহণ করেছিল। প্যাসেজে বলা হয়েছে মার্শি ল্যান্ড, জলাভূমি। দ্য এক্সকেভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দি প্ল্যান অফ ক্রিয়েটিং হিউজ লেক, একটি বড় লেক তৈরির পরিকল্পনা নিয়ে খনন কাজ শুরু হয়েছিল, এটা ট্রু। এক্সকেভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দি প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক, এটা লাইনে আছে। দি লেক ইজ রিনেমড অ্যাজ ডাকুরিয়া লেক, লেকটির নতুন নাম ডাকুরিয়া লেক রাখা হয়, এটা হ্যাঁ ভুল ছিল, ডাকুরিয়া লেক, কিন্তু এখানে কি ছিল, ডাকুরিয়া লেক, তাহলে ছিল পুরানো নাম, ডাকুরিয়া লেক ছিল পুরানো নাম, নতুন নাম না, এই কারণে এটা ভুল। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন, নেম দি অ্যাডজয়নিং এরিয়া অফ রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর পার্শ্ববর্তী এলাকাগুলোর নাম লেখো। রবীন্দ্র সরোবর ইজ ফ্ল্যাঙ্কেড বাই সাউদার্ন এভিনিউ টু দি নর্থ, রাসবেরি এভিনিউ টু দি ইস্ট, ডাকুরিয়া টু দি ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট আর কি। কলকাতা সুবর্ণ রেলওয়ে ট্র্যাক টু দি সাউথ, অর্থাৎ এই উত্তরগুলি তোমার এখানে ছিল। এরপরে আমরা চলে যাব সরাসরি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 নম্বরের প্রশ্ন, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। বাই দিস টাইম টুমরো দে ড্যাশ উইল হ্যাভ লেফট, নাকি উইল হ্যাভ। আমরা যদি উত্তরটা দেখি কেন ওটা উত্তরটা হবে, ফুল সেন্টেন্স হচ্ছে উইল হ্যাভ লেফট, অর্থাৎ বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, হ্যাঁ আগামীকাল এই সময়ের মধ্যে তারা চলে যাবে, তাহলে ভবিষ্যতে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হচ্ছে। স্ট্রাকচার প্লাস উইল প্লাস হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপেল, এই কারণে। এরপরের প্রশ্ন, তাহলে আমরা এখানে দেবো উইল হ্যাভ লেফট, অর্থাৎ প্রথম অপশনটাই, হ্যাঁ প্রথম অপশনটাই। তারপরে যাব 5 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ওয়েন দি বেল র্যাং ফর ড্যাশ, হ্যাঁ ওয়েন দি বেল র্যাং ফর দি, এখানে দি হবে দি লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 PM, হ্যাঁ স্বামী পিকড আপ, এখানে আপ হবে, আপ ইজ বুকস। তাহলে আমরা যদি বলি 4:30 শেষ পিরিয়ডের জন্য ঘন্টা বাজার পর স্বামী তার বইগুলো তুলে নিল, এখানে লাস্ট পিরিয়ড নির্দিষ্ট করে, এখানে দি ব্যবহার হয়েছে। পিক আপ ফ্রেজাল ভার্ব, তুলে নেওয়া। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, যেটা হচ্ছে বি, 5-এর বি। রিরাইট দি ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন গিভেন দি ব্র্যাকেট। হি মেট মাই ফ্রেন্ড ইন দি পার্ক, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ফ্রেজাল ভার্ব অ্যান্ড রিরাইট। হ্যাঁ আমরা যদি এটা দেখি, তাহলে হি মেট মাই ফ্রেন্ড ইন দি পার্ক, রিপ্লেস আন্ডারলাইন, আন্ডারলাইন যেটা অর্থাৎ মেটটাকে আমি কি করব, কাম অ্যাক্রো, সাক্ষাৎ করা, আর কাম অ্যাক্রোসও কিন্তু সাক্ষাৎ করা। সেই পার্কে আমার বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা করলো বা সাক্ষাৎ করলো, কাম অ্যাক্রোসের মানে মেন আনএক্সপেক্টেডলি। তারপরের প্রশ্ন যেটা হচ্ছে আই হ্যাড রিটেন এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, তাইলে চেঞ্জ দি ভয়েস। এ লেটার হ্যাড, অর্থাৎ অবজেক্টটার সাবজেক্ট হয়ে যাবে। এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, এ লেটার হ্যাড বিন, এই চিঠিটা আমার দ্বারা লেখা হয়েছিল। যদি বলি অ্যাক্টিভ থেকে পেসিভ, স্ট্রাকচার হ্যাড যোগ বিন যোগ প্লাস ভার্বের, হ্যাঁ 3 নম্বর, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট। জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। হ্যাঁ তাহলে আমরা যদি বলি গোল্ড এ প্রিসিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, সোনা একটি মূল্যবান ধাতু গয়না তৈরিতে ব্যবহৃত হয়। এ প্রিসিয়াস মেটাল নাউন ইন অ্যাপোজিশন, গোল্ডকে বোঝাচ্ছে। এরপরের প্রশ্ন 4 নম্বর, বি এর 4 নম্বর, স্যামুয়েল সেড টু স্বামী অল রাইট সিট ডাউন, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। হ্যাঁ তাহলে এটাকে ন্যারেশন, স্যামুয়েল টোল্ড স্বামী টু সিট ডাউন, স্যামুয়েল স্বামীকে বসতে বললো, সেড টু হয়ে গেল টোল্ড, হ্যাঁ আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু প্লাস ভার্ব এভাবে আসে। যাই হোক আমার বি নম্বরও হয়ে গেল। এরপরে 6 নম্বর, গিভেন বিলো হ্যাঁ আর দি মিনিং অফ টু ওয়ার্ডস হুইচ উইল ফাউন্ড ইন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3, ফাউন্ড আউট দি ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড। দি অ্যাক্ট অফ ডিগিং এ হোল ইন দি গ্রাউন্ড, একটা আছে সামথিং দ্যাট উই ওয়ান্ট অ্যান্ড প্ল্যান টু ডু। তাহলে আমরা প্রথমটা যদি বলি, এখানে প্রথমটার উত্তর হবে কি, প্রথমটার উত্তর হবে
হোয়েন দি বিল র্যাঙ্ক ফর লাস্ট পিরিয়ড, এটা তো আমরা বলেছি। রিরাইট দি মেড বি নম্বর, এগুলি বলেছি। আই হ্যাড রিটেন এ লেটার, এটাও বলেছি। তারপরে এটা আছে গোল্টিজ, এটাও বলেছি। 4 নম্বর স্যামুয়েল চেট, এটাও বলেছি। এখন এই 6 নম্বর দি অ্যাক্ট অফ ডিগিং এ হোল ইন দি গ্রাউন্ড। হ্যাঁ, এখানে অ্যান্সার এক্সক্যাভেশন, অর্থাৎ মাটি খনন করা। ডিগিং এ হোল আর এক্সক্যাভেশন এক কথাই, ঠিক আছে। এটা আমার ওই প্যাসেজ থেকে নেওয়া। প্যাসেজ লাইন, এক্সক্যাভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন, সামথিং দ্যাট ইউ ওয়ান্ট অ্যান্ড প্ল্যান টু ডু। এখানে ইন্টেনশন, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা বা পরিকল্পনা। প্যাসেজ লাইন, দেয়ার ইন্টেনশন ওয়াজ টু ডেভেলপ দি এরিয়া, তাহলে ইন্টেনশন হবে কি দে ওয়ান্ট অ্যান্ড প্ল্যান, যেটা আছে সেটার উত্তর। এরপরে আমরা চলে যাব যেটা হচ্ছে রাইটিং যে পার্টটা, সেটাই রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস দি বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। এখানে কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টটা ব্যবহার করে। তাই রিডিং নিউজ পেপার ইজ ভেরি গুড হ্যাবিট। তাহলে কি বলবো আমরা, যে এখানে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। ইট কিপস আস ইনফর্ম অ্যাবাউট কারেন্ট ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, এটি আমাদের সারা বিশ্বের বর্তমান ঘটনা সম্পর্কে জানায়। থ্রু নিউজ পেপার উই অল গেট বোথ নিউজ অ্যান্ড ভিউজ অন ডিফারেন্ট টপিকস সাচ অ্যাজ পলিটিক্স, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড কালচার। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় যেমন রাজনীতি, খেলাধুলা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে খবর ও মতামত পাই। রেগুলার রিডিং ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল। নিয়মিত পড়লে আমাদের শব্দভাণ্ডার ও ভাষা জ্ঞান বাড়ে। ইট অলসো হেল্প আস টু ডেভেলপ আওয়ার রাইটিং স্কিল, এটি আমাদের লেখার দক্ষতা উন্নত করে। বাই রিডিং ডিফারেন্ট অপিনিয়ন উই লার্ন টু থিঙ্ক ডিপলি অ্যান্ড লজিক্যালি। নিয়মিত এটি আমাদের লেখার বিভিন্ন মতামত পরে আমরা গভীর ও যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শিখি। দিস ইমপ্রুভ আওয়ার অ্যানালাইটিক্যাল স্কিল, এতে আমাদের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়। এই নিউজ পেপার অলসো মেক আস অ্যাওয়ারনেস সিটিজেন। তাই সংবাদপত্র কি বলে, এটা আমাদের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়, অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি পায়। দেয়ারফর রিডিং নিউজ পেপার ডেইলি ইজ ভেরি ইউজফুল ফর স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর অল পিপল। তাই সংবাদপত্র পড়া সকলের জন্য খুবই উপকারী। এই ছিল তোমাদের প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার ইংরেজি প্রশ্ন কীরকম হবে সে প্রশ্নের যেমন আইডিয়া পাবে, তদ্রূপ এই একাধিক প্রশ্নভাবে প্র্যাকটিস করলে অনেক প্রশ্ন হুবহু কমন হয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।